গতকাল যেমন আমরা প্রথম ম্যাচে দেখেছি ইয়াসির আলী রাব্বি 47 বলে 94 একটা ইনিংস খেলেছেন। আজ মাহিদুল ইসলাম অঙ্কন 18 বলে 50 রানের ইনিংস খেলেছেন। আবার দ্বিতীয় ইনিংসেও শামীম হোসেন পাটওয়ারি বেশ মারমার কাটকাট একটা ইনিংস খেলেন। তো এই যে দেশি ক্রিকেটারদের মধ্যেও পাওয়ার হিটিংয়ের যে প্রচলন, এই বিষয়টা দেশের ক্রিকেটকে বা বাংলাদেশ ক্রিকেট দলকে কিভাবে, মানে বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে কেমন পজিটিভিটি এটা আসলে কি আপনার অভ্যস্ততার একটা বিষয় আছে। যত বেশি পাওয়ার হিট করবেন তত বেশি অভ্যস্ত হবেন। যত বেশি দিন যাচ্ছে মানুষ ক্রিকেটটা কিন্তু পাওয়ার হিটিংয়ের উপরে যাচ্ছে। যত বেশি উইকেট ভালো থাকবে পাওয়ার হিটিংয়ের চর্চাটা তত বেশি হবে, খেলোয়াড়দের অভ্যস্ততা বেশি তৈরি হবে। তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও কিন্তু এই জিনিসটা ধরে রাখা সম্ভব হবে। যখন একজন প্লেয়ার দেখবে যে না, সে অভ্যস্ত হবে পাওয়ার হিটিংয়ের, তার সাহসটা বেড়ে যাবে। সে আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও এই জিনিসটা অ্যাপ্লাই করার অনেক বেশি তার ভেতরে টেন্ডেন্সি থাকবে, অনেক বেশি সাহসটা থাকবে। এইটা ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে হয়। আর দেখেন, রান যারা করেছে এর মধ্যে বিদেশি প্লেয়ারদের মধ্যে দু একজন রান করেছে। আজকে একজন বিদেশি প্লেয়ার 50+ রান করেছেন। গতকালকে ফাহিম আশরাফ রান করেছেন। এর বাইরে রান কিন্তু বাংলাদেশি প্লেয়াররাই করছেন। সিনিয়রদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ রান পেয়েছেন, আর যারা পেয়েছেন সব কিন্তু তরুণ। এদের উপরে কিন্তু ভরসাটা বেশি করা যায়, কারণ আমাদের এই মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মুশফিকুর রহিম বলেন, সাকিব, তামিম, তাদের তো একটা সময় তারা চলে এসছে, অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন, হয়তো আর বেশি দিন দলকে সার্ভিস দিবেন না। জাতীয় দল থেকে তারা টি-20 থেকে তারা সরে গিয়েছেন। এখন তরুণদেরই আসলে উঠে আসতে হবে। সেই জায়গাটায় বলা যায় প্রথম 3 ম্যাচে তরুণরা কিন্তু যথেষ্ট সাকসেসফুল। প্রথম ম্যাচে 47 বলে 94 করেছেন ইয়াসির আলী রাব্বি। সেইটাকে কিন্তু আজকে আরও বেশি হাইলাইটেড হয়েছে অঙ্কনের ইনিংসটা। 18 বলে তিনি 50 করেছেন, যেটা হচ্ছে বিপিএলের যাবৎ যত বিপিএল হয়েছে তার মধ্যে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট দিক যে এই রকম পাওয়ার হিটিং করলে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা তৈরি হবে এবং এটা ভালো হবে। আমরা দ্বিতীয় ইনিংসে দেখলাম একটা কলাপস হয়েছে। এই আজকের ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটা কলাপস হয়েছে। কলাপস হওয়ার পরেও কিন্তু চিটাগাংয়ের রানটা 150+ হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় কারণটাই হচ্ছে শামীম পাটোয়ারির একটা অসাধারণ ইনিংস। 200-র বেশি স্ট্রাইক রেটে তিনি 78 রানের মতো করেছেন। অসাধারণ ইনিংস। যদিও তার টিমের পরাজয় এড়াতে পারেননি, দলের পারফরমেন্সে খুব বেশি ভূমিকা রাখেনি। এইখানে তার আসলে কোনো দায় নাই, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। এইটা একটা সমস্যা হয়েছে, যেই কারণে আবার শামীম পাটোয়ারির আমরা যেটা দেখেছি সবসময় তাকে বলা হতো যে লেগ সাইডের প্লেয়ার। সবসময় একই ধরনের শট খেলে থাকেন, একই থাকেন, বা বোলারদের জন্য জাজ করা তাকে খুবই সহজ হয়ে যেত। আজকে দেখলাম তিনি কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে হয়তো সফল হননি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু তিনি চেষ্টাটা করেছেন এবং বেশ কিছু রান তার আমরা দেখেছি, শট দেখেছি অফ সাইডে বা স্ট্রেট তিনি খেলার চেষ্টা করেছেন এবং রানও পেয়েছেন। এটা একটা ভালো দিক। একটা সময় এবি ডিভিলিয়ার্স তাকে বলা হতো 360 ডিগ্রি প্লেয়ার, কারণ তিনি মাঠের যত সাইড আছে, যত পাশ আছে, সব রকমের শট সব সাইডে খেলতেন। শামীম পাটোয়ারি কি বাংলাদেশের 360 ডিগ্রি হয়ে উঠছেন? নেভার। এইটা একটা যেটা বললেন, এটা একবারে ভ্রান্ত একটা 360 ডিগ্রি প্লেয়ার মানে হচ্ছে 360 ডিগ্রি সব জায়গায় খেলতে পারবেন। শামীম পাটোয়ারির আগে আমি তো প্রথমেই বললাম, শামীম পাটোয়ারির খেলাটাই হচ্ছে লেগ সাইডে খেলা। ওর আসলে অফসাইডে বা স্ট্রেটে খেলা বা অন্য জায়গায় খুবই দুর্বল। সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সেই জায়গায় উনি ঠিক আছেন। তাকে এখনই যদি আমরা ওইভাবে চিন্তা করি, এইটা একবারে ভুল ধারণা হবে। শামীম পাটোয়ারির ওই অ্যাবিলিটি তৈরি হবে কি না ভবিষ্যতে, সেটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু শামীম পাটোয়ারি ওই ধরনের খেলোয়াড় না। এবং এখন পর্যন্ত যদি বলি, যদিও আজকে ভালো ইনিংস খেলেছেন, তারপরেও বলবো যে শামীম পাটোয়ারির ওই ক্যাপাবিলিটি তৈরি হওয়ার কোনো স্কোপ এখন পর্যন্ত তৈরি হয়নি। গতকালের ম্যাচে আমরা দেখেছি যে দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল মিরপুর স্টেডিয়ামে, এমনকি টিকিট নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। কিন্তু আজ দেখা যাচ্ছে যে দুপুরের ম্যাচে তেমন মানুষজন ছিলই না, যদিও রাতের ম্যাচে কিছু কিছু মানুষ আসতে শুরু করেছে। এই তফাৎটা কেন? এই তফাৎটা আসলে টিম টু টিম ভ্যারি করে, এটা একটা বিষয়। আর আজকে যতটুকু বুঝতে পারছি যে আজকে 31st নাইট, মানুষের পরিকল্পনা কিন্তু 31st নাইট গিয়ে একটা পরিকল্পনা
হয়তো আছে, সেই কারণে হয়তো ম্যাচের প্রতি আগ্রহ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম ম্যাচটা চিটাগাং এবং খুলনার মধ্যে ছিল, সেইখানে তারকা আমরা যাদেরকে বলি মাঠের তারকা, সেই তারকা হয়তো সেইভাবে নাই, সেই কারণে হয়তো দর্শক কিছুটা আগ্রহ কম করেছেন। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট দর্শক আসছেন, দর্শক আগ্রহ প্রকাশ করছেন খেলা দেখার জন্য। সেটা আশা করা যায় যে রংপুর এবং সিলেটের ম্যাচটা দর্শকরা ভালোই উপভোগ করবেন। আরেকটা কারণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গতকাল কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মাঠের বাইরে যেমন ঘটেছে, টিকিট পাওয়া নিয়েও কিন্তু কিছু সমস্যা তৈরি হয়েছে। টিকিটের পাওয়া নিয়ে মানুষ কিভাবে টিকিট পাবে, কিভাবে পাবে না, কোত্থেকে পাবে, সংগ্রহ করবে, বুথে যাবে কি না, সেইটা একটা কনফিউশনের মধ্যে ছিল বলেই আমার মনে হয় যে আজকের প্রথম ম্যাচটায় মানুষ আসলে ওইভাবে আসেনি দর্শক। ধন্যবাদ মনির ভাই। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকের মতো এই ছিল। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আলিফ চৌধুরী।